সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ ডেইজ ইভেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আজ আমার সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি জনাব এম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। আজকের ডেইজ ইভেন্টে মূলত তিনটি বিষয় আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ছিল আজ, এবং এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে, বিশেষ করে বিএফইউজ এবং ডিইউজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে আপনি নিজেও উপস্থিত ছিলেন। এবং এর বাইরে আমি যেটা বলবো যে ডেইলি স্টার পত্রিকায় আজকে একটা লিড স্টোরি ছাপা হয়েছিল যে বাংলাদেশে এখনো 266 জন সাংবাদিককে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মামলা হয়েছে 266 জনের নামে, এবং এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আলোচনা হচ্ছে। আমরা এটা নিয়ে শুরুতে আলোচনা করব, আর দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেটা হলো হেফাজতে ইসলাম আজকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড়সড় সমাবেশের আয়োজন করেছিল। দীর্ঘদিন পরে হেফাজতের এই সমাবেশে মোটামুটি যতগুলা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক দল, তারা তাদের প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছিলেন। হেফাজতের নেতৃবৃন্দ নানা বিষয়ে বক্তব্য রেখেছেন। এর মধ্যে বিশেষ করে নারী সংস্কার কমিশনের যে সুপারিশ, এই সুপারিশের বিরোধিতা করে তারা মূলত এই সমাবেশটির আয়োজন করেছিলেন। পাশাপাশি শাপলা চত্বরে আপনি জানেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হেফাজতের উপর যে হত্যাকাণ্ড চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, এর বিরোধিতা করে আজকের এই সমাবেশে নানা ধরনের বক্তব্য আসছে এবং বিচার দাবি করা হয়েছে। এর বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে আসছেন। আজকে উনি রওনা হয়েছেন এবং উনি রোববার রওনা হয়ে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছবেন। তো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি যেতে যাচ্ছি মুক্ত গণমাধ্যম দিবসে। মুক্ত গণমাধ্যম দিবসে আমরা জানি যে বাংলাদেশ রিপোর্টার্স উইদাউট বর্ডার যাদের রিপোর্ট অনুযায়ী যে মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাংলাদেশ আগের চেয়ে 16 ধাপ এগিয়েছে। আবার পাশাপাশি আমরা দেখছি যে ডেইলি স্টারে রিপোর্ট করছে যে এখনো পরিস্থিতির পরিবর্তন হয়নি। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। এই দৈনিক আমার দেশের এই শো ডেইজ ইভেন্টের যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসটি আমরা আজকে যে পালন করলাম, সেই দিবসটি গত 15 বছর কিন্তু এ ধরনের পরিবেশে পালন করা যায়নি। এর আগে গত 15 বছরের একটি বড় অংশ ধরে আমি বিএফইউজের মহাসচিব ছিলাম, সভাপতি ছিলাম। আমরা প্রত্যেক বছরই এই দিবসটি উপলক্ষে নানান আয়োজন করার চেষ্টা করেছি। এমন অনেক বছর এমন ঘটনা ঘটেছে, আমরা যখনই এই দিবসটি পালনের জন্য উদ্যোগ নিয়েছি, আমরা যখন হল বুক করেছি, আমরা গেস্টদেরকে দাওয়াত দিচ্ছি, তখনই কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে উঠেছে এবং নানানভাবে আমাদের এই কর্মসূচিকে, প্রেস ক্লাবে আমাদের হল বুকিং বাতিল করিয়েছে, নানানভাবে এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে। তো একটি সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার জন্য, স্বাধীন সাংবাদিকতার জন্য এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি একটা বছরের যে সাংবাদিকতা বিশ্বব্যাপী কি অবস্থা, এটার একটা হিসাব হালখাতার মতো অনেকটা, যে কি অবস্থা বিরাজ করেছে এক বছরে, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, লেখালেখির স্বাধীনতা কেমন ছিল, এই বিষয়গুলো নিয়েই মুক্ত গণমাধ্যম দিবসটি পালিত হয়। এটা মূল্যায়নের জায়গা, পর্যালোচনার জায়গা এই দিনটি। কিন্তু আমরা এই 15 বছর বা 16 বছর, তারও আগে 111 সরকারের সময় থেকেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কিন্তু শৃঙ্খলিত হয়ে গেছে। বাংলাদেশের গণমাধ্যমের কর্মীদেরকে আমরা নানানভাবে দেখেছি, তাদের উপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম,
সাংবাদিকদের গুমের ঘটনা এই বিগত 15 বছর আগে কিন্তু আমরা কখনো শুনি নাই। 4 জন সাংবাদিক গুমই হয়েছিলেন, আলোচিত গুম। এর বাইরেও আরো অপহরণ করা হয়েছে, পরে ফেরত এসেছেন তারা। 61 জন সাংবাদিক খুন হয়েছেন এই সময়টাতে। এর মধ্যে ফ্যাসিবাদী হাসিনার শাসনামলে 15 বছরের মধ্যে 61 জন সাংবাদিক খুন হয়েছেন। সেই সাগর রুনি, আলোচিত সাগর রুনি ছাড়াও আমাদের নারায়ণগঞ্জের ইলিয়াস হোসেন, সেই কুষ্টিয়ার রুবেল, এই ঘটনাগুলো, বড় বড় ঘটনাগুলো, অনেক আলোচিত ঘটনার বাইরে অনেক সাংবাদিকের খুনের ঘটনা তেমন আলোচনায় আসেনি। কিন্তু আমরা বিএফইউজের দায়িত্ব থাকার সময় আমি এবং মানে এই 61 জনের মধ্যে কি ওই 5 জনও আছেন যারা যারা জুলাই বিপ্লবে 6 জন, জুলাই বিপ্লবে 5 জন, আসলে পরে 6 জন। এই 61 জনের মধ্যে এই 6 জনও আছে। এই 6 জন ছাড়া 55 জন ধরতে পারেন শুধুমাত্র ওই এর আগেই বিভিন্ন সময়ে খুনের শিকার হয়েছে। দুর্ভাগ্যজনক হলো এই খুনের কোনোটা খুনেরই কিন্তু নিষ্পত্তি হয় নাই। দুই একটি ব্যতিক্রম ছাড়া কোনো বিচার হয় নাই, সঠিক তদন্ত হয় নাই। দুই একটার ক্ষেত্রে আমরা সিলেটের ফতে ওসমানী, তার মামলাটি নিষ্পত্তি হয়েছে বটে, কিন্তু সেটা নিয়েও একটা রায়ের পরে অতি সম্প্রতি মাস 6 আগে তার চূড়ান্ত রায় হয়েছে, কিন্তু সেটা নিয়েও বিতর্কের জায়গা আছে। ফরাদ খান পরিবার নিয়ে একটা মামলার নিষ্পত্তি হয়েছে, সেই রিপোর্ট সেটার তদন্ত নিয়েও কিছুটা বিতর্কের, এটাকে পারিবারিক কলহ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সেখানে সেই দম্পতি কিন্তু সস্ত্রীক তিনি তারা খুন হয়েছেন। আপনি 21 পদকপ্রাপ্ত আফতাবের কথা জানেন, যিনি সেই বিখ্যাত ছবির যিনি মানে তুলেছিলেন, বাংলাদেশের ইতিহাসের অংশ হয়েছেন, তার যে খুন, তার নিজের ঘরে খুন হয়েছেন। এইভাবে এক একটি খুনের ঘটনাকে নানানভাবে বাসন্তীর ছবি তুলেছিলেন। তো ডাইভার্ট অনেকগুলো খুনের নিষ্পত্তি এমন ভাবে করা হয়েছে, সেগুলো প্রশ্ন রয়েই গেছে। জানে না যে 74-এর দুর্ভিক্ষের সময় বাসন্তীর ছবি, বাসন্তীর ছবি সেই আফতাব আহমেদ তুলেছেন, সেভাবে তিনি আলোচিত হয়েছেন এবং পরবর্তীতে তিনি 21 পদক পেয়েছিলেন। তো আমরা এই যে খুনের ঘটনা, বাংলাদেশের সাংবাদিক খুনের যে অবস্থাটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে, এটা এক ধরনের ডালভাত হয়ে গেছে। প্রত্যেক মাসে কিন্তু 25 থেকে 30 জন করে সাংবাদিক নির্যাতনের কথা বলছি। প্রত্যেক মাসে আমার কাছে যে ডাটা আছে, আমি নিয়মিতই এটা মনিটর করতাম এবং ডাটা সংরক্ষণ করতাম। তাতে দেখা যাচ্ছে যে গত 15 বছরে গড় করলে দেখা যায় 25 থেকে 30 জন করে সাংবাদিক প্রতি মাসে নিগ্রহের শিকার হয়েছে। কারো বিরুদ্ধে মামলা হয়েছে, কারো উপর হামলা হয়েছে, কারো হাত পা গুড়িয়ে দিয়েছে, হাত কেটে নিয়েছে, গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। এরকম ঘটনা, চাঞ্চল্যকর নির্যাতনের ঘটনাগুলো খুন এবং আহত, কিন্তু মামলা এবং মামলা সহই গড়ে প্রতি মাসে 25 থেকে 30 জন করে প্রতি মাসে, কোন মাসে এর মধ্যে প্রতিটাই কিন্তু পত্রিকা রিলেটেড বিষয়, এখানে তো ব্যক্তিগত কোনো বিষয় ছিল না। এবং এভাবে বিগত সরকারের আমলে তারা, আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিবাদী এই শাসনটা গত 15 বছরই শুধু না, আওয়ামী লীগ যতবার এই দেশের শাসন ক্ষমতায় এসেছে প্রত্যেকবারই কিন্তু সাংবাদিক নির্যাতনে তারা চ্যাম্পিয়ন। তাদের যে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু কেউ নিতে পারে না এই বাংলাদেশের ইতিহাসে, কারণ তারা প্রথমেই যখনই ক্ষমতায় আসে, তারা তাদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, নিষ্কণ্টক করার জন্য প্রথমেই টার্গেট করে এই গণমাধ্যমকে। কারণ গণমাধ্যমকে যদি তাদেরকে কোণঠাসা করে রাখা যায়, ভিন্ন মতের গণমাধ্যম যদি বন্ধ করে দেয়া যায়, ভয়েস যদি বন্ধ করে দেয়া যায়, স্তব্ধ করে দেয়া যায়, তারা মনে করে যে তাহলে ক্ষমতাটা নিষ্কণ্টক হয়ে যাবে। এই কারণেই প্রত্যেকবারই, যতবার আপনি যদি 74 সালে দেখেন যে শেখ মুজিব সরকার মাত্র 4টা সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল বাকশাল কায়েমের পরে। তো এবং 96 সালে এসেও আওয়ামী লীগ কিন্তু যে দৈনিক বাংলা টাইমস বন্ধ করে দিয়েছে এবং আরো বহু সাংবাদিক নির্যাতনের ঘটনা তখন ঘটেছে। আওয়ামী লীগের সাথে বলা হয় যে আওয়ামী লীগ আর মুক্ত গণমাধ্যম, স্বাধীন মানুষ একসাথে চলে না, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে চলে না। তো সেটা আমরা বারবারই কিন্তু এটার প্রমাণ আমরা দেখেছি। আমরা যদি মুক্ত গণমাধ্যম দিবসের এবারের কথা বলি, যে আপনি আমি আরো দুইটা নাম সিনিয়র সাংবাদিক যারা গত 15
যে ব্যারিস্টার মইনুল হোসেনের নামটি আছে, ওনাকেও কিন্তু জেলে পুরা হ্যাঁ, হয়েছিল। ব্যারিস্টার শফিক রেহমান সাহেবের নামটি আছে, আমি ওনাকেও সে কিন্তু জায়গায় জেলে পুরা আসছিলাম যে সম্পাদক নির্যাতনের ক্ষেত্রে এরা কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে। আপনি আবুল আসাদ অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক এবং লেখক, গুণী লেখক, তার অসংখ্য অনেকগুলো বই বাংলাদেশের তরুণ সমাজের কাছে অত্যন্ত সমাদৃত। সম্পাদক হিসেবে মাহমুদুর রহমান ছাড়া শফিক রেহমান, আবুল আসাদ, ইভেন হ্যাঁ একটা জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজের যে সম্পাদক, তাকে চাঁদাবাজির মামলায়, তার শুধু দুর্নীতির বিরুদ্ধে, শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করার কারণে কিন্তু শীর্ষ নিউজটি বন্ধ করে দেয় একরামুলককে, তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে আয়নাঘরে রেখেছিল একরামুল হককে, এবং মাহমুদুর রহমানকে আয়নাঘরে রেখেছিল, যে বহুল আলোচিত যে আয়নাঘর। তো এই নিপীড়নের কাহিনীর কোনো শেষ নাই। যদি 15 বছরের এই নিপীড়নের, তাহলে আপনার 15 সপ্তাহ এইভাবে আলোচনা করেও কিন্তু শেষ করা যাবে না। পত্রিকা বন্ধের ক্ষেত্রে কিংবা মিডিয়া বন্ধের ক্ষেত্রে আপনি যদি এই 15 বছরের বিয়েটাও একটু বলেন, যে কোন কোন মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কত শত সাংবাদিক বেকার হয়েছে। সংবাদপত্র বন্ধের ক্ষেত্রেও তারা রেকর্ড করেছে। গত 15 বছরের ক্ষমতায় এসেই তারা 2010 সালে এই আমার দেশের উপর আঘাত হানে। মূলত 2009 সালের 17 ডিসেম্বর দৈনিক আমার দেশে সজীব ওয়াদের জয়, যিনি প্রধানমন্ত্রী সাবেক, সেই দখলদার প্রধানমন্ত্রী আমি বলবো, তার পুত্র সজীব ওয়াদের জয়ের দুর্নীতির বিরুদ্ধে, জ্বালানি খাতের একটি দুর্নীতির রিপোর্ট এই আমার দেশে প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টটি আমার করা। সেই রিপোর্ট 17 ডিসেম্বর সেই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে একদিন পরে 19 ডিসেম্বর আমার গাড়িতে, আমি যখন বাসা থেকে অফিসে আসছিলাম, সে আমার গাড়িতে হামলা, সেই আর্মি স্টেডিয়ামের সামনে। সেই গোয়েন্দা, মনে হয়েছে যে লোকেশনটা এমন ভাবে সিলেক্ট করা হয়েছে সেটা ক্যান্টনমেন্টের পাশে, এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেই হামলা চালানো হয়েছে বলে আমার বিশ্বাস। কারণ তাদেরকে যেরকম দেখা গেছে, তাদের গোয়েন্দা সংস্থার লোকের মতোই দেখা গেছে। সেই ফলো করে আসছে, আমার বাসা থেকে ফলো করে এসে হামলাটা করেছে কিন্তু আর্মি স্টেডিয়ামে। সেখানে ওই একই সময়ে এই রিপোর্টের পরপর আওয়ামী লীগ জনসভা ডেকে মাহমুদুর রহমানকে দেখে নেয়ার, আমার দেশকে দেখে নেয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছিল। এবং তারপরে মাহমুদুর রহমানের গাড়িতে আপনার 7 রাস্তার মোড়ে সেখানে হাতুড়ি হামলা হয়েছে। এছাড়া বারবার তার উপরে একসঙ্গে সিরিজ মামলা শুরু হলো, 27টি মামলা। ওই এক রিপোর্টের কারণে সারা দেশে মাহমুদুর রহমান এবং আমার বিরুদ্ধে, এবং প্রকাশক হাসপাতালি, তাদের এই 3 জনের বিরুদ্ধে 27টি, সারা দেশে জেলায় জেলায় 27টি মামলা হয়েছিল, আপনি জানেন। তো এই যে নিপীড়ন শুরু হয়েছে, তারা প্রথমেই টার্গেট করেছে তাদের ক্ষমতাটাকে প্রলম্বিত করার জন্য, স্থায়ী করার জন্য, দীর্ঘমেয়াদে তাদের থাকার জন্য। তারা ভিন্নমতের মিডিয়াগুলোকে তারা দিগন্ত টিভি বন্ধ করে দিল। অজুহাত ছিল কিন্তু এই যে শাপলা চত্বর, কিন্তু শাপলা চত্বরের ওই লাইভটা কিন্তু শুধু দিগন্ত একা করেনি, সেই লাইভটি সময় টিভি করেছে, 71 টিভি করেছে। দিগন্ত যখন বন্ধ করে দিচ্ছে, দিগন্ত যা দেখাচ্ছিল 71ও কিন্তু তা দেখাচ্ছিল তো ওই সময়টাতে। কিন্তু হ্যাঁ সেই খুনের হত্যাযজ্ঞের ঘটনাগুলো, কিন্তু দিগন্তটাকে সেখানে সেই রাত গভীরে ভোর রাতে সেখানে র্যাব পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে সেখানে দিগন্ত যে বন্ধ করে দিল। আজ পর্যন্ত সেই দিগন্ত কিন্তু সাময়িক বন্ধের কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত সেটা আলোর মুখ দেখে না। ইসলামিক টিভি, যেটা কেবলমাত্র ইসলামিক অনুষ্ঠান দিয়ে চলতো, সেই টিভিটা পর্যন্ত সেই রাতে বন্ধ করে দিয়েছে। চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগে সিএসবিটা 111 এর সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই যে সাংবাদিক, সংবাদ মাধ্যম নিপীড়ন, তাদের ঐতিহ্য, আওয়ামী লীগের ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু তারা কাজ করেছে। তাদেররা যখনই ক্ষমতায় আসে তখনই সাংবাদিকদেরকে 2টা ভাগে বিভক্ত করে। তারা একটা শ্রেণীকে সুবিধা দিয়ে, প্রলোভন দিয়ে, নানান ধরনের প্লট দিয়ে, অর্থ দিয়ে, বিদেশ ট্যুর দিয়ে, হজ সফরের সঙ্গী করে একটা গ্রুপকে তারা বৃত্তে পরিণত করে। আরেকটা গ্রুপকে তারা, যারা সমালোচক মিডিয়া, যারা ভিন্ন মতের, যারা তাদের এই লোভের কাছে আত্মসমর্পণ করে না, তাদের প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে না, তাদেরকে হলো নিঃশেষ করে দিতে হবে, নির্মূল করে দিতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগের পলিসি। সেই অনুযায়ী তারা কিন্তু বিগত 15 বছর ভাবে সাংবাদিকদের উপর। গত 8 মাসে কি এটা কোনো পরিবর্তন হয়েছে? আজকে যদি আমরা ডেইলি স্টারের লিড স্টোরি দেখি, তারা তো বলছে যে একই অবস্থায় চলছে। আপনি কি এর সাথে একমত পোষণ করেন? একমত পোষণ করার তো কোনো সুযোগ নাই, নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কি দেখেন, এই যে আমার দেশ বন্ধ হয়ে গেছিল, সেই আমার দেশ এখন চালু হয়েছে। আমি যেখানে বসে কথা বলছি, বন্ধ মিডিয়াগুলো চালু হয়েছে। এখন আর আগের মতো বিশেষ জায়গা থেকে
প্রভাবশালী জায়গা থেকে প্রত্যেক সন্ধ্যায় ফোন আসে না যে আপনি কিন্তু আজকে এই রিপোর্টটা দিতে পারবেন, এই রিপোর্টটা দিতে পারবেন না। টেলিভিশন স্টেশনে ফোন আসে না অমুক টকশোতে অমুককে রাখা যাবে, অমুককে রাখা যাবে না। আমাদের এই তালিকা মেসেজে আসতো যে এই তালিকা এরা যাবে, এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের কর্নেল পর্যায় থেকে মেসেজ এসেছে, আমি নিজে দেখেছি বিভিন্ন সময়। আবার আমি টকশো করে বের হয়েছি, আমার দেখা গেল যে পথের মধ্যে আমাকে প্রডিউসার ফোন করে বলছে, ভাই আপনার বক্তব্যে, টকশোর বক্তব্যে কিন্তু বিরাট রিয়াকশন হয়েছে, আপনি একটু সাবধানে যান। রাত গভীরে, রাত একটা, এরকম মানে ফোন টকশো থেকে বেরিয়ে আমাদেরকে ফেস করতে হয়েছে। টকশো চলছে বাংলা ভিশন, হ্যাঁ বাংলা ভিশনের একটা টকশোতে তখন এই যে মাঝখানের বিরতিতে এসে দৌড়ে আসলেন মানে নিউজের চিফ, হেড অফ নিউজ দৌড়ে আসলেন, বললেন যে আপনি কি বলছেন, আমার স্ক্রিন তো ব্ল্যাক করে দিবে, আমাকে তো ফোন করেছে এই অবস্থা, যে এই লোক কি বলছে, একে কেন আনছেন। এবং এই জাতীয় অনুষ্ঠান মতিউর রহমান চৌধুরী অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, এগুলো বন্ধ করে দিয়েছে। তো এই পরিস্থিতি কি এখন আছে? এই পরিস্থিতি নাই। বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েই বলেছেন যে আমরা ভিন্ন মতকে আমরা স্বাগত জানাই, আমাদেরকে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, আমরা কারো কাছে কাউকে কোনো বাধাগ্রস্ত করব না। ইভেন স্তুতি করার পরে এরকম ঘটনা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, খুব ডক্টর ইউনূসের স্তুতি করে একটা আর্টিকেল ছাপা হয়েছে, ওই প্রেস উইং থেকে ফোন করে ওই পত্রিকায় পরদিন সকালে ফোন করে বলা হয়েছে এই ধরনের তেলবাজির লেখা আর ছাপবেন না, গঠনমূলক সমালোচনা করবেন, আমরা সেটাকে স্বাগত জানাই। তো এইটাই তো পরিবর্তন, নতুন বাংলাদেশের এই পরিবর্তনটা যদি আমরা অস্বীকার করি, আপনি এই সময়ের মধ্যে আমরা চাই কি, আমরা মুক্তভাবে লিখতে পারছি কিনা, কোনো হুকুম আসছে কিনা, অজ্ঞাত জায়গা থেকে কোনো হুকুম খবরদারি আসছে কিনা, এটা যখন নাই তখন আপনি যা খুশি তাই লিখতে পারছেন। আপনি এই সরকারের সমালোচনা এখন আপনি প্রত্যেক দিনই আপনি করতে পারছেন। এখন একটা জায়গা আছে, এখনো বলা হয় যে আমরা মুক্ত হতে পারছি না, কেউ কেউ বলছেন এটা কেন পারছি না, কারণ এই গত 15 বছরে আমরা ভয়ে আতঙ্কে এতটাই আমাদের মধ্যে সেলফ সেন্সরশিপ এতটা জেগে বসেছে যে এটা থেকে এখনো পর্যন্ত একটা পাখি, খাঁচাবন্দি পাখি যদি 15 বছর না উঠতে পারে, সে তার ডানাটা কিন্তু ওড়ার সক্ষমতা হারিয়ে ফেলে। এখন আমাদের সাংবাদিকদের অবস্থা হয়েছে তাই, আমরা 15 বছর ধরে মুক্তভাবে লিখতে না পারার কারণে এখন আমরা লেখার সময় চিন্তা করি যে অমুকের বিরুদ্ধে লিখলে না জানি কি হয়, অমুকটা করলে না জানি কি হয়, এটা কেউ কেউ এটা করছে। কিন্তু এখন যে প্রশ্নটা আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে এখন পরিস্থিতির পরিবর্তন হয়নি, আজকে একটা পত্রিকার লিড, আপনি যেটা বলছিলেন যে ইংরেজি দৈনিক, শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারে যে লিড স্টোরিটা করেছে, এটা আমার কাছে একটুখানি আমার কাছে মনে হয়েছে এটা কোনো উদ্দেশ্যমূলক স্টোরি কিনা সেটা মনে হয়েছে। কারণ হচ্ছে যে আজকে যখন এই দীর্ঘ আমাদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তির পর ক্রমাগতভাবে অধপতন, 44 ধাপ অধপতনের পরে এই প্রথম একসঙ্গে রেকর্ড বাংলাদেশের মানে মুক্ত গণমাধ্যম সূচক যতদিন 1991 সাল থেকে এটা প্রকাশ করা চালু হয়েছে, তারপর থেকে কখনোই উন্নতি হলেও আমাদের একবারই 2016 সালে একবারই 2 ধাপ আমাদের উন্নতি হয়েছিল, আবার 17 সালে সেই 2 ধাপ অবনতি হয়েছে। এছাড়া একসঙ্গে এত উন্নতি কখনোই হয়নি। সেই জায়গায় 16 ধাপ উন্নতি হওয়ার পরে সেই খবরটা খুব ছোট্ট করে দিয়ে লিড করা হয়েছে কি 266 জন সাংবাদিকের বিরুদ্ধে আগস্টের পরে মামলা হয়েছে। আমি সেই স্টোরিটা মনোযোগ দিয়ে পড়েছি, সেই স্টোরিটার মধ্যে 3 কি 4 জন সাংবাদিক মামলায় পড়েছেন, তাদের উদাহরণ সেখানে স্পেসিফিক টানা হয়েছে। সেই উদাহরণগুলো কি? সেই উদাহরণটা হচ্ছে যে একজন খুলনার একজন সাংবাদিক, সেখানে তার একটা শত্রুপক্ষ তার বিরুদ্ধে একটা হত্যা, জুলাই আন্দোলনে হত্যা মামলার মধ্যে তার নাম দিয়েছে এবং তাকে একই সঙ্গে সাভারের একটি হত্যা মামলার মধ্যেও তার নাম ঢুকিয়েছে। এটা একটা উদাহরণ হিসেবে টানা হয়েছে। সিলেট অঞ্চলের একজন সাংবাদিকের উদাহরণ টানা হয়েছে। এভাবে 3-4 জন, 266 জনের মধ্যে কেস স্টাডি হিসেবে 3 থেকে 4 জনের কাহিনী সেখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু এর বাইরে ওই স্টোরির মধ্যেই আপনি আছে যে নারায়ণগঞ্জে শামীম ওসমানের সাথে জুলাই হত্যাকাণ্ডে শামীম ওসমানের নেতৃত্বে 2 জন সাংবাদিক অস্ত্র নিয়ে তার সাথে
গুলি চালিয়েছে এবং সেখানে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু এই 266 জনের মধ্যে এই দুইজন এই তারাও আছে। এর বাইরে আপনি জানেন যে ওখানে এই কথাটা যদি ডেইলি স্টারের স্টোরিতে থাকতো আমি খুশি হতাম, কারণ কুষ্টিয়ার বেলায় উল্লেখ করা হয়েছে সেখানে 14 জন সাংবাদিকের বিরুদ্ধে সেখানে মামলা আছে, তাদের উদাহরণটাও এখানে টানা হয়েছে, কিন্তু বিস্তারিততে যায় নাই। কুষ্টিয়াতে যাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে তারা শুধু জুলাই আন্দোলনে যে তারা পুলিশের পাশে আওয়ামী লীগের সঙ্গে হয়ে সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছে তা নয়, তার আগেই তারা এই মাহমুদুর রহমান যখন কুষ্টিয়াতে কোর্টে হাজিরা দিতে যান, যে আক্রমণটি হয়েছিল সেই আক্রমণে এই বিপ্লব নামক সেই সেখানকার সাংবাদিক পরিচয়ধারী তার নেতৃত্বে সারাদিন আমি নিজের চোখের সামনে দেখেছি বিপ্লব কিভাবে এই হামলাটা পুরো হামলাটা সে নেতৃত্ব দিয়েছে, অর্গানাইজ করেছে এবং সে প্রত্যক্ষভাবে থেকে সে হামলায় অংশগ্রহণ করেছে এবং হামলা করিয়েছে। এটা আমার ভিডিও, আমি সেটা ফেসবুকে লাইভ করেছিলাম ওই হামলার ঘটনাটি, এবং সেখানে তাকে দেখা যাচ্ছে। সেই ভিডিও ফুটেজ দেখেই কিন্তু মাহমুদুর রহমান তাদের বিরুদ্ধে তাদেরকে বিপ্লব সহ সেখানে প্রায় 6 আসামি তাদেরকে আসামি করেছে। তাহলে এই যে 266 জনের তালিকা দিয়েছে তারা এই বিপ্লবের নেতৃত্বে হামলায় অংশগ্রহণকারী, এবং এই বিপ্লব কিন্তু ওখানকার যুবলীগ নেতা, সাংবাদিক পরিচয় তার আছে বটে, কিন্তু একই সঙ্গে যুবলীগ নেতা, ওখানে আরো যারা আসামি হয়েছে তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা। এখন তাই বলে তারা দল করবে, একই সঙ্গে সাংবাদিক পরিচয় ধারণ করবে, মানুষকে হত্যা করার জন্য প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করবে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। আর এটার মধ্যে তো বড় একটা অংশ ঢাকায়, আপনি কুষ্টিয়ার ঘটনা বললেন, ঢাকায় বড় একটা অংশ যারা আমরা প্রকাশ্যে দেখেছি যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এই 266 জনের মধ্যে ঢাকায় হচ্ছে 88 জন, এই 88 জন, আর বাকিরা সবাই হচ্ছে ঢাকার বাইরে। আমি ঢাকার বাইরেরটি আগে শেষ করছি। ঢাকার বাইরে 88 জনের বাইরে বাকি সবাই হচ্ছে ঢাকার বাইরের। এই ঢাকার বাইরের লোকজনের মধ্যে কি পরিস্থিতিটা আমি সেটা বলি। কারণ এই বর্তমান সরকার যাতে সাংবাদিকরা অহেতুক হয়রানির শিকার না হয় সেই জন্য তথ্য মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে, যে এই আগস্ট পরবর্তী সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো পর্যবেক্ষণ করা এবং যাচাই বাছাই করে দেখা যে এটা সত্যিকার অর্থে এটার মধ্যে মেরিট আছে কিনা। এই দেখতে গিয়ে আমরা সেখানে সেই কমিটির আমিও একজন সদস্য, সেই কমিটিতে আমরা আবেদন আহ্বান করেছিলাম। আবেদন আহ্বান করার পর 72 জন সাংবাদিক সেখানে আবেদন করেছে, দাবি করেছে যে তারা হয়রানিমূলক মামলার শিকার। ইন্টারেস্টিং হচ্ছে এই 72 জনের মধ্যে সেই আমি যাকে দেখেছি ওই যে মাহমুদুর রহমানের মামলাও কিন্তু এই 72 জনের আবেদনের মধ্যে সেই মাহমুদুর রহমানের মামলা হামলাকারী আবেদন করেছে এবং মাহমুদুর রহমানের মামলাও উল্লেখ করেছে যে এই মামলাটি ভুয়া, এই মামলাটি কোনো মেরিট নাই, এটা আমাকে হয়রানিমূলক, এটাও দাবি করেছে ওই আবেদনের মধ্যে। তো ওখানে আমরা যাচাই করতে গিয়ে দেখলাম যে মাঠ পর্যায়ে প্রশাসনের মাধ্যমে সেটা যাচাই করা হয়েছে, যারা ঢাকার বাইরের সাংবাদিক যারা আবেদন করেছে ওখানে যাচাই করে দেখা গেছে 90% ঘটনায় যারা আবেদন করেছে তারা তাদের প্রত্যেকের দলীয় পরিচয় আছে, আওয়ামী লীগের বা অঙ্গ সংগঠনের, তাদের কেউ ট্রেজারার, কেউ পদ্মারি লোক, কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ পৌর জয়েন্ট সেক্রেটারি, কেউ জেলা প্রচার সম্পাদক, এইসব পদধারী দ্বারা একই সঙ্গে তারা সাংবাদিকতার একটা কার্ড তারা হোল্ড করে এবং এটা হোল্ড করে এখন দাবি করছে যে সাংবাদিক হিসেবে তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এটার জন্য তারা প্রতিকার চেয়েছে। তাদের বিরুদ্ধে তো আমার মনে হয় ডাবল ব্যবস্থা। এখন এই যে সাংবাদিকতার পরিচয় একদিকে ধারণ করবেন, অন্যদিকে ওখানে ক্রাইম করবেন এবং সেখানে বিচিত্র ধরনের ঘটনা আছে। সেখানে লোকালি তারা 15 বছরে হেন অপকর্মনায় তারা করে নাই, অনেকের ক্ষেত্রে, আমি প্রত্যেকের কথা বলছি না, বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে খোঁজ খবর নিয়ে চাঁদাবাজি করেছে, বিভিন্নকে লোকজনকে ব্ল্যাকমেইল করেছে, বিভিন্ন লোককে ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে জেল খাটিয়েছে, মারধর করেছে। এই জাতীয় ঘটনা ঘটার কারণে তারা এখন তার পাল্টা হিসেবে তারা এই মামলাটা করেছে। তো এটা তো সেফ ওখানে লোকাল পলিটিক্যাল ব্যাপার। এখন এই পলিটিক্যাল ঘটনাগুলো সাংবাদিক পরিচয় একটা কার্ড আছে বলে, একটা পরিচয় আছে বলে এখন আমি 266 জনের একটা তালিকা ঢালাওভাবে দিয়ে এবং সেই রিপোর্টটার শুরুতেই বলা হচ্ছে যে সাংবাদিক নিপীড়নের চিত্র আগের মতোই, বলা হচ্ছে যে হাসিনা আমলের মতোই, এবং পরিবর্তিত হয়েছে শুধু নিপীড়নকারীর
পরিবর্তন হয়েছে। এইভাবে এই ল্যাঙ্গুয়েজে এটা করতে পারে, এটা খুবই আমি মনে করি এটা ঠিক না। তবে রিপোর্টটার মধ্যে আবার কিছু কিছু কামাল আহমেদের বক্তব্য নেওয়া হয়েছে। কামাল আহমেদ যিনি এই যে গণমাধ্যম কমিশনের চিফ ছিলেন, তার বক্তব্যে তিনি কিন্তু কামাল আহমেদ বলেছেন যে এখানে যাদেরকে এখানে আসামি করা হয়েছে, আসামিদের মধ্যে অনেকেই আছে তারা মূলত দলবাজির কারণে আসামি হয়েছেন, সাংবাদিক হিসাবে। ঢাকার কথা বলতে চেয়েছেন, ঢাকাতে যাদের নামে এই অভিযোগগুলো, ঢাকাতে যাদের নামে এই মামলা হয়েছে 88 জন তাদের সংখ্যা। এর মধ্যেও অনেকে অন্তত 15-20 জন বোধহয় তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। এর মধ্যে খুব নাম করা সাংবাদিকরা আছে, নাম বললে আপনারা চিনবেন, আমি উল্লেখ করতে চাই না। তো তারাও দাবি করেছে, কিন্তু আমি তাদেরকে দেখেছি, তাদের অনেককে দেখেছি, সবাইকে না, যাদের অনেককেই দেখেছি যে কি ন্যাক্কারজনক ভূমিকা তারা ওই আন্দোলনের সময় পালন করেছে। এর মধ্যে 2-1 জন আছেন যাদের বেলায় বলা যেতে পারে তাদেরকে অতটা অ্যাগ্রেসিভ দেখা যায় না, কিন্তু আদর্শগতভাবে তারা সব সময়ই ওইদিকে বিভিন্ন সমাজের, আমরা যেখানে বসে আলোচনা করছি এর পাশে বসেই তো এই সার্ক ফোয়ারার এখানেই তো বসেই বক্তৃতা করেছেন এই সরকার পতনের 2 দিন আগেই অনেক সাংবাদিক নেতা যাদের নামে এই উস্কানির মামলা হয়েছে। কেন আমরা 3 তারিখে গণভবনের সেই বিখ্যাত ছবিটা আমরা দেখি না? ফেসবুকে দেখা যাচ্ছে যে সেখানে শেখ হাসিনাকে এই যে নিপীড়ন, তার হত্যাকাণ্ডকে, গণহত্যাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে বুস্ট আপ করার জন্য সেখানে গিয়ে সবাই সেখানে সভা করলেন, সেখানে বক্তৃতা করলেন, সেটা আমরা শুনলাম। এবং একই সঙ্গে গ্রুপ ছবি তুলে প্রচার করায় দেখানো হইলো যে তিনি যা করছেন এটা সঠিক, সকল এই মিডিয়া ব্যক্তিত্বরা তার সঙ্গে আছেন। তো এইটা দিয়ে কি বার্তাটা তখন দেওয়া হয়েছে? আমার মনে হয় যে আমরা চাই না যে কোনো নিরীহ সাংবাদিক কখনো চাই না। আমি গত 15 বছর ধরে সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে, দলীয় পরিচয় বহন করে অপরাধ করে থাকে, কিংবা এমনিতেও উস্কানির সহযোগী হয়ে থাকে, হয়তো আমরা মনে করি না যে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তার 14 বছরের জেল হয়ে যাবে, কিন্তু যারা যতটুকু অপরাধ করেছে তার ন্যায় বিচার নিশ্চিত। এই জায়গাটাতে একটা কথা আমরা বিভিন্ন সময় একটা কথা বলেছি যে এখানে যাদেরকে ঢালাওভাবে এভাবে মামলার মধ্যে হত্যা প্ররোচনা বা গণহত্যার মামলায় না ঢুকিয়ে এদের বিরুদ্ধে এমন অনেক উপাদান আছে যেগুলো দিয়ে সুনির্দিষ্টভাবে তাদের অভিযোগ আনা যায়। বরং সেদিকে যদি মনোযোগ দেওয়া হতো তাহলে ভবিষ্যতে কেউ নিজের এই সাংবাদিকতার মতো একটা মহান পেশাকে ব্যবহার করে এ ধরনের দলবাজি, এ ধরনের চাটুকারিতা, এ ধরনের তেলবাজির যে জায়গাগুলো, এগুলোর জন্য একটা বার্তা দেয়া যেত। কিন্তু যেভাবে এটাকে ব্যবহার করে একদিকে বলা হচ্ছে যে এদের বিরুদ্ধে মামলা করার কারণে একেবারে বাংলাদেশে এখন এই ইন্টারিমের সময়ও সাংবাদিকতার এই হুমকির মুখে। আরেকটা আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন উপদেষ্টা, বিশেষ করে সংস্কৃতি উপদেষ্টার প্রেস কনফারেন্সের একটা বক্তব্য নিয়েও কিন্তু এই মুহূর্তে আলোচনা হচ্ছে। সেখানে তো আমরা দেখলাম যে কিভাবে সেখানে তাকে প্রভোগ করা হয়েছে তার কাছ থেকে একটা ন্যারেটিভ আদায় করার জন্য, এবং তাদের নিজস্ব একটা এজেন্ডা নিয়ে তারা গেছে। 3 জনই দেখা যায় একের পরে যে প্রশ্নগুলো এমন ভাবে করছেন, এবং প্রশ্নের উত্তর দেওয়ার পরও কিন্তু কাউন্টার প্রশ্ন করে তার কাছ থেকে এক ধরনের মনে হয়েছে যেন তাদেরকে একেবারে সাজিয়ে তৈরি করে সেখানে পাঠানো হয়েছে যে এই ধরনের প্রশ্ন করার জন্য। কোথায় এটা ছিল, কিন্তু সেই প্রেস কনফারেন্স ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। সেটার সাথে কি সম্পর্ক যে জুলাই আন্দোলনে কাকে খুনি বলবে, কাকে খুনি বলবে না, এই আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না, আমরা কি সংস্কৃত এবং সেখানে এটা তো আমি মনে করি দৃষ্টতা যে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে যে 1400 শহীদের কথা বলা হচ্ছে, তারা এটা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি মনে করি এটা বড় ধরনের একটা দৃষ্টতার পরিচয় দিয়েছে। যেখানে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং এর মাধ্যমে তারা যে রিপোর্টটি দিয়েছে এর চাইতে বড়, এবং তারা শেখ হাসিনা খুনি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তারা তো পরিষ্কারভাবে সেখানে শেখ হাসিনার অডিও
তারা সেখানে পেয়েছে যে কিভাবে খুনের জন্য নির্দেশ দিয়েছে, বলছে যে আমি বলে দিয়েছি গুলি চালানোর জন্য। এরকম একটা অডিও কিন্তু তারা তাদের হাতে আছে এবং তারা এগুলা তোমার জাতিসংঘের হাতে আছে এবং তারা ওই রিপোর্টের সাথে এগুলো যুক্ত করেছে। তো সুতরাং আর কি প্রমাণ দরকার যে শেখ হাসিনা খুনের নির্দেশ দিয়েছে, যে খুনের নির্দেশ এভাবে নির্বিচারে ক্ষমতা থাকার জন্য, চেয়ারের জন্য এভাবে মানুষকে, জনগণকে যে খুনের নির্দেশ দিতে পারে তাকে খুনি বলা যাবে না। এবং সেটা আচ্ছা যাওয়া না যাওয়া সেটা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ বলতে পারে, আমি যে একজন সংবাদকর্মী হিসেবে আমি কি গিয়ে বলতে পারি যে আপনি কিসের ভিত্তিতে তাকে খুনি বলছেন? এই ডিবেট করার মতো এটা আমি মনে করি যে এটা কিন্তু 1 মাস আগেও 2 মাস আগেও কিন্তু এই দৃশ্যটা দেখাতে পারে নাই। কিন্তু যত দিন যাচ্ছে তাদেরকে আবার যারা এতদিন ঝিম মেরেছিল, এতদিন গর্তের মধ্যে বা লুকিয়েছিল, তারা কিন্তু মাথা তোলার চেষ্টা করছে। এবং এদের অনেকের তাদের সাংবাদিকতা পেশার চাইতে তাদের সেই ক্ষমতার ছত্রছায়া থেকে, ক্ষমতার সঙ্গে থেকে তারা কিভাবে অর্থ, বিত্ত, নানান ধরনের সুযোগ সুবিধা নিবে এসব এজেন্ডার মধ্যে ছিল। এখনো তাদের টার্গেট হচ্ছে যদি এই সময়ে যদি আমরা শেখ হাসিনার পক্ষে কিছু করতে পারি, তাহলে ভবিষ্যতে শেখ হাসিনা যদি কখনো ফিরে, তাহলে আবার হয়তো এর চাইতেও বেশি সুবিধা নিতে পারবে। আপনার দৃষ্টিতে আমরা অনেকগুলো স্টোরি দেখেছি কিংবা ইতিমধ্যেই তথ্য দেখেছি এনবিআর এর তরফ থেকে কিংবা ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে যে সাংবাদিকদের কেউ কেউ 1000 কোটি টাকার লেনদেন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং অনেকে এই লুটপাটের কাহিনী কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরে বেড়াচ্ছে, কে কত শত কোটি টাকার মালিক, এবং এই সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু এই দুর্নীতি, সাংবাদিকদের দুর্নীতি নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় যে খুব কার্যকর কোনো তদন্ত কিংবা এই অনুসন্ধান হয়নি। এই জায়গাটাতে সরকারের আমি মনে করি একটা ব্যর্থতার জায়গা আছে। আমি যতটুকু জানি ইতিমধ্যেই সরকারের হাতে সাংবাদিক পরিচয় দাঁড়িয়ে আমাদের অনেক ভাই বেরাদারের লেনদেনে অনেক অসঙ্গতি পাওয়া গেছে, বিপুল অর্থের সন্ধান পাওয়া গেছে। এটা আমরা তদন্ত শুরু হওয়ার প্রথম দিক থেকেই আমরা জানি। কিন্তু সরকারের মধ্যে এক ধরনের জড়তা আছে এই ক্ষেত্রে, যে এগুলো নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আবার সেই সাংবাদিকদের ওই যেটা ব্যবহার করছে এখন, যে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যে ন্যায্য ব্যবস্থা নিলেও পরে এটাকে ইস্যু করে একটা নেগেটিভ তৈরি করার যে চেষ্টা, এসব থেকে সরকারের মধ্যে একটা, তবে সরকারের হাতে, দুদকের হাতে আমি জানি অনেক সাংবাদিকের বিরুদ্ধে মানে আর্থিকভাবে তাদের যে অনিয়মের অনেক তথ্য তাদের হাতে আছে। আমার ধারণা সেটা এখনো না হলেও এক সময় হয়তো এটার সামনে আসবে এবং ব্যবস্থা নেয়ার মতো পরিবেশ পরিস্থিতির হয়তো সরকার অপেক্ষা করছে কিনা আমি জানি না। অথবা সরকারের মধ্যে এমনও হতে পারে কৌশলগত জায়গা থেকে তারা এ ব্যাপারে ধীরে আগানোর কোনো কৌশল নিয়েছে কিনা সেটা আমার জানা নেই। আমি আর দুটি বিষয় নিয়ে আপনার সাথে সংক্ষেপে আলোচনা করব। ডেইজ ইভেন্ট যেহেতু আমাদের অনুষ্ঠানটি, আজকে হেফাজতে ইসলাম ঢাকার সরোয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ করেছে নারী সংস্কার কমিশনের যে সুপারিশ তার বিরুদ্ধে, এবং শাপলা চত্বরের যে হামলার ঘটনা 2013 সালের 5ই মে ঘটেছিল হেফাজতের উপর, তার প্রতিবাদে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এ ব্যাপারে আমি খুব বেশি কিছু বলবো না, শুধু সংক্ষেপে এটা বলতে চাই, হেফাজতে ইসলামের আজকের যে মহাসমাবেশটি, সেই মহাসমাবেশটি আমি মনে করি তাদের একটি শোডাউন করার একটা অংশ হিসেবে তারা করেছে। আপনি জানেন যে সামনে ইলেকশন সমাগত, এখন পলিটিক্যাল নির্বাচন কেন্দ্রিক যে পোলারাইজেশনটা, এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো এই জায়গাটাতে প্রত্যেকেই তার শক্তিমত্তা প্রদর্শনের এক ধরনের কিন্তু কৌশল এখন আছে। হেফাজত 2013 সালের পরে এত বড় শোডাউন তারা নিজস্ব ব্যানারে কিন্তু আর করে না, অন্যান্য ব্যানারে নানান সময় বিভিন্ন, কিন্তু তারা যে ইস্যুগুলো এনেছে এর মধ্যে নারী বিষয়ক যে বিষয়টি আছে, এখানে তো নিশ্চয়ই এই যে সংস্কার যে কমিটি সুপারিশ করেছে এর মধ্যে অত্যন্ত দৃশ্যতাপূর্ণ সুপারিশও আছে। বিশেষ করে কোরআনিক আইন যেটা, যে পারিবারিক মুসলিম পারিবারিক আইনের জায়গাটাতে যে সুপারিশ করেছে, এই সুপারিশ করার মানে সাহস কিভাবে পেল, এটা আমার ব্যক্তিগতভাবে আমার শুধু সেটা না, এখানে অনেকগুলো ইস্যু আছে যেগুলা খুবই বিতর্কিত, এবং এই ধরনের সুপারিশ এভাবে করতে পারার সাহস করাটাও আমার কাছে একটা বিস্ময়ের জায়গা। তো সুতরাং হেফাজত এটার প্রতিবাদ যথার্থভাবে করেছে। আমি মনে করি যে আগামী দিনে তারা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়গুলো আরো আলোচনার টেবিল
টেবিলে নিয়ে এগুলা নিশ্চয়ই এই জায়গাটাতে তারা একটা তারা এই সমাধান সুপারিশটা খুঁজবে এবং- বাতিলের দাবি হ্যাঁ জানিয়েছে। বাতিলের দাবি জানিয়েছে এবং সেই কমিশনের বিরুদ্ধেও কমিশনটা ভেঙে দেয়া বা কমিশনের এই পুরো সুপারিশটাই বাতিলের দাবি যথার্থভাবেই শাপলা জানিয়েছে। চত্বরে হামলা নিয়ে? শাপলা চত্বরের হামলাটা নিয়ে তো আমরা আরো হেফাজতের শক্ত অবস্থান আমরা প্রত্যাশা করছিলাম। সেই জায়গাটাতে হেফাজত একদিন পরেই শাপলা মে, সেই 5 মে। সেই শাপলা হত্যাযজ্ঞের দিন, তো সেই জায়গাটাতে শাপলা হেফাজত কতটা দৃঢ় অবস্থান নেবে এটা সবার খুব প্রত্যাশা, কিন্তু যে এই ইস্যুতে এই বিচারের এবং যারা শহীদ হয়েছে সেখানে তাদের বিচারের বিষয়টাতে হেফাজতের কাছে আরো অনেক শক্ত অবস্থান কামনা করে কিন্তু মানুষ। আরেকটি বিষয়ে আমরা বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন সোমবার। তো ওনার চিকিৎসার পর উনি অনেকটাই সুস্থ এখন। এই নিয়ে এটা আমাদের জন্য অত্যন্ত সুখের বিষয়। আমরা যে যাই বলি না কেন রাজনৈতিক আদর্শের জায়গা থেকে, মতাদর্শের জায়গা থেকে, আমরা তো বেগম খালেদা জিয়া যে আদর্শ বিলং করেন আমরা অলমোস্ট সেই আদর্শের সাথে আমাদের সাযুজ্য। আমরা সংবাদকর্মী হিসেবে হয়তো পলিটিক্সে সরাসরি জড়িত না, কিন্তু তার আদর্শিক যে মতাদর্শগত জায়গা, বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের জাতীয়তাবাদী যে রাজনীতি, এগুলোর সাথে আমরা আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে কোনো ধরনের এবং দেশপ্রেমের জায়গাটাতে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নিরেট দেশপ্রেমিক নেতার যে যদি একটি আসন চিহ্নিত করা হয়, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার আসন। এবং সেই বেগম খালেদা জিয়া পৃথিবীর মধ্যে আমি মনে করি গণতন্ত্রের জন্য, দেশের জন্য স্যাক্রিফাইসের দিক থেকে যদি কোনো লেডির নাম করা হয় তাহলে কিন্তু তিনি বেগম খালেদা জিয়া। তার যে তিনি যেই 2018 সাল থেকে তিনি যে 18 সালের ফেব্রুয়ারি মাস থেকে তাকে কারারুদ্ধ করে দেওয়া হয়েছে একটি পরিত্যক্ত ভবনে, তার উপর যেভাবে যে ব্যবহার করা হয়েছে তার সঙ্গে, প্রথম দিকে তো তার সেখানে খাবার দাবার পর্যন্ত তার কোনো সঙ্গে পর্যন্ত দেওয়া হয় নাই এবং সেখানে তেলাপোকা ইঁদুর দৌড়াদৌড়ি করেছে, এইরকম একটি ঘরের মধ্যে রেখেছে। তাকে বাড়ি থেকে তার সেই 40-42 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যেভাবে নির্দয়ভাবে তাকে উচ্ছেদ করা হয়েছে এবং সেখানে সেই বাড়িতে আর ফিরে যাওয়ারও সুযোগ রাখা হয় নাই, সেখানে সব ভেঙে চুরে সেখানে অন্য ভবন তৈরি করে দেওয়া হয়েছে। একের পর এক তার যে স্যাক্রিফাইস, এটা অতুলনীয়। এবং এখনো পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং বাংলাদেশের পক্ষের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু কিন্তু বেগম খালেদা জিয়া। এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তার উচ্চতা, এই উচ্চতা বাংলাদেশে দ্বিতীয় কেউ স্পর্শ করার সেই জায়গাটা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন যাবৎ তার প্রতি যে অবিচার করা হয়েছে, চিকিৎসা না দিয়ে যেভাবে তার উপর জুলুম করা হয়েছে, এই জায়গাগুলোর প্রতিকার আমরা হয়তো সে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এখন তার খুব ভালো বলা হয়েছে, শব্দটা ব্যবহার করা হয়েছে, তিনি খুব ভালো আছেন এবং ভালো অবস্থায় ফিরছেন। এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, আমরা গণতন্ত্রকামী মানুষ হিসেবে দেশপ্রেমের জায়গা থেকে আমরা কিন্তু এটাতে আশ্বস্ত বোধ করি এবং আমরা বিশ্বাস করি তিনি এসে বাংলাদেশের জনগণের পাশে, বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে তার যে স্যাক্রিফাইস এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের সামনে যতগুলো চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে তিনি আবারও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন, এই প্রত্যাশা আমাদের আছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই প্রত্যাশাই আমরা করতে চাই। জনাব এম আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমার দেশ ডেইজ ইভেন্টে আমাদের সাথে ছিলেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।